আমি ঘুমের ভান করে রইলাম। কিন্তু সাকিবের দুষ্টামি কিছুতেই থামছে না। ও ছোট তো এসব ব্যাপারে একদম কাঁচা, অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারব না। মাথার ভেতর এক কাদা প্রশ্ন ঘুরপাকার ছিল। একে উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব। ও তো এসব বোঝে না ঠিকঠাক, তাই ওর কানে কানে বললাম, তুই এখন একটু বিশ্রাম নে, বাকি কাজ আমি করছি। তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করলেও করত না। আমার নাম নীলা, বয়স 21। আমি আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। 3 বোন 1 ভাইয়ের মধ্যে আমি সবাই আর আগে জন্মেছি। বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই ছোট থেকে অভাব কষ্টের মুখ দেখে নাই। যা চাই তাই পেয়েছি। আমার বিয়ে হয়েছে, তবে এখনও সন্তান হয়নি, এটাই একমাত্র অপূর্ণতা। স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই ভালো, কিন্তু বিয়ের 3 মাস পরেই স্বামীর ছুটি ফুরিয়ে যায়। আরও আবার সিঙ্গাপুরে ফিরে যায়। তারপর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায়। মন সবসময় খারাপ থাকে তো সময় কাট না। ও দিনে একবার দুবার ফোন দিত, তাও খুব কম সময় কথা বলত। আমি একা একা ঘরে বসে থাকতাম। অজানা অস্থিরতায় দিন কাটত। একদিন ইউটিউবে এ ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা চ্যানেল এ চোখ পড়ে, নানা সম্পর্কভিত্তিক নাটকীয় গল্প। মায়ের সঙ্গে ছেলে, মামির সঙ্গে ভাগ্নে, এরকম নানা সম্পর্ক নিয়ে বানানো গল্প। প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও কেমন যেন মজাও পেতে থাকি। ধীরে ধীরে ওই চ্যানেলের নিয়মিত দর্শক হয়েও কি সারাদিন ঘরের কাজ, শ্বশুর শাশুড়ি দেখাশোনা, স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলা, সব শেষে রাতে বিছানায় শুয়ে ওই গল্পগুলো শুনে মনটা হালকা করতাম। মাঝে মাঝে মনে হতো, যদি কেউ থাকতো পাশে, যার সঙ্গে কিছু করা যেত। ঠিক তখনই জীবনে আসে সাকিব, ওর সহজ সরল ব্যবহার আর মজার কথা শুনতে শুনতে কখন যে আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি সেটা নিজেই টের পাইনি। আমি এমন রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি, অথচ অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করি। সাকিব আমার স্বামীর বড় বোনের ছেলে, মানে সম্পর্কের দিক থেকে আমার ভাগ্নে। বিয়ের সময় একবার দেখা হয়েছিল ওর সঙ্গে, কিন্তু তেমন কথা হয়নি। তখন সাকিব এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এরপর ওর বাড়ি থেকে কলেজ অনেক দূর হওয়ায় পরীক্ষার পর সে আমাদের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতে শুরু করে। আমাদের শ্বশুর বাড়িতে ঘরের সংখ্যা খুব বেশি না, শুধু একটা বড় ঘর ছিল। সাকিব যেহেতু প্রশ্ন করবে, তাই শ্বশুরমশাই বড় ঘরের পাশেই একটা ছোট ঘর তৈরি করে দিলেন ওর জন্য। সেখানে টেবিল, চেয়ার আর একটা খাটিয়ে রাখা ছিল। তবে রাতের বেলায় সাকিব মঙ্গলবার ভেতরের একটা ফাঁকা রুমে ঘুমাতো। আমাদের বড় ঘরটাই 3টা রুম এ ভাগ করা, একটাই আমি থাকি। শ্বশুরি মাঝখানে ঘরটা আগে ফাঁকা ছিল। সাকিব আসার পর ওখানে একটা খাট বসানো হয়, আর এখন সে সেখানেই রাতে ঘুমায়। পড়া শেষ করে রাত 10টার পর ঘরে ফিরে ও মাঝখানে ঘরেই শুয়ে পড়ে। সাকিব বেশ ভালো ছাত্র, এসএসসিতে A+ পেয়েছে। কথাবার্তাও খুব কম বলে, না আছে বন্ধুদের সাথে আড্ডা, না আছে বাড়ির লোকজনের সঙ্গে খাতির, এমনকি ওর নানানিকেও ঠিকমতো কিছু বলে না। আর আমার সঙ্গে তো চোখ তুলে তাকায় না। খুব লাজুক আর চুপচাপ স্বভাবের ছেলে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়সে অনেকটা বড়। শ্বশুরমশাই চোখে কম দেখেন, তাই বাইরে কম বেরোন। শাশুড়ি আবার এমন মোটা যে হাঁটা চলারই উপায় নেই। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন আর পান খান। শ্বশুর মাঝে মাঝে উঠোনে বা উঠোন পেরিয়ে বারান্দায় যান, কিন্তু শাশুড়িকে আজ পর্যন্ত বাইরে পা রাখতে দেখি নাই। যাই হোক, সাকিব আমাদের বাড়িতে এসেছে প্রায় 1 মাস হলো। এই দিনে ও আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেনি। বুঝতে পারি আমার সামনে একটু লজ্জা পায়। আমরা একসাথে খাই, কারণ শ্বশুর শাশুড়িকে তো বিছানায় বসেই খাওয়াতে হয়। আমি ওতে খাবার দিয়ে আসি, তারপর সাকিব আর আমি একসাথে খেয়ে নিই। সাকিব আসার পর আমার একটা সমস্যা হয়েছে, রাতের বেলা গল্প শোনা হয় না আগের মতো। ইউটিউবে গল্প চালু করলে মনে হয় কখন না সাকিব দরজায় এসে ডাকে, মাম দরজা খুল। তাই গল্প ছেড়ে বসে থাকি। কখনো ফিরে আসবে অনেক রাত পর্যন্ত, পরেও 10টা 11টা, এমনকি কখনো কখনো 12টাও বাজে। আমার প্রায় ঘুম চলে আসে। সাকিব যদি সামনের দরজায় ডেকে না পায়, তখন ঘরের পাশে রান্নাঘরের দরজার দিকে গিয়ে ডাকে, কারণ আমার রুমটা ওই পাশেই। আমি তখন চট করে উঠে গিয়ে দরজা খুলে দিই। একদিন এমনই ঘটল। সেদিন রাত প্রায় 12:30 বাজে। আমি ঘুমে ঢলে পড়েছি। সাকিব দরজায় 10-15 মিনিট ডেকে কোনো সাড়া না পেয়ে রান্নাঘর থেকে একটা মাছ ধরা ছিপ এনে জানালার ফাঁক দিয়ে হালকা গুতা মারল। ঘুম ভেঙে লাফ দিয়ে উঠলাম, গিয়ে দরজা খুললাম। আমি বললাম, তুই খা, আমি বাসন ধুয়ে নিই। ও বলল, মাম আমি আজ খাব না, আপনি ঘুমান। অবাক হয়ে বললাম, কেন খাবি না? কেউ কি না খেয়ে ঘুমায়?
সাকিব এসে বলল, আপনার চোখে ঘুম, রোজ আপনাকে বিরক্ত করি। আজ অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়েন, আমি সকালে উঠে খেয়ে নেব। আমি বললাম, আমার কোনো কষ্ট হয় না, তুই যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিস, মাঝে মাঝে একটু ঘুম ধরে যায় আর কি। তখন সাকিব একটু থেমে বলল, আপনার জন্য আমি থাকি আর আপনি রোজ রাত জেগে থাকেনও, এটা ঠিক না। ম্যাম, কাল থেকে আমি পড়ার ঘরে থাকব, আর দাদু ঠাকুমার স্বামী খাবার দিলে আমাকেও ডেকে নিও, একসাথে খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যায় খেলে তো রাত জেগে পড়তে গিয়ে আবার ক্ষুধা পাবে, তখন কি খাবি? আর এত বড় ঘর থাকতে কেন ছোট ঘরে শুতে যাবি? আমি তো কখনো বলিনি ওর জন্য আমার সমস্যা হয়। তুই কি বাইরের কেউ? তুই তো আমাদেরই ঘরের ছেলে, তোকে তো এইটুকু করতেই পারি। সাকিব বলল, ঠিক আছে মাম, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও, সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই ও সোজা গিয়ে ওর ঘরে শুয়ে পড়ল। আমি উঠে এসে নিজের রুমে চলে এলাম। তবে যাই হোক, আজ প্রথম সাকিব এতটা কথা বলল আমার সাথে, অথচ একবারের জন্য চোখ তুলে তাকায়নি। এখন সকাল 8টা বাজে, সাকিব এখনো ঘুমায়। কাল অনেক রাতে ঘুমিয়েছে তো তাই একটু বেশি ঘুমাচ্ছে, যদিও সাধারণত 6টায় উঠে উঠোন একটু হাঁটে। তবে ওকে সকালে কখনো পড়তে বসতে দেখি না। যাই হোক, আজ তোর 10টার ক্লাস ডেকে দিতে হবে। আমি ডাক দিলাম, সাকিব। সাকিব 8টা বাজে কলেজ যাবে না? সাকিব তখন ঘুম জড়ানো গলায় বলল যে, আমি বললাম 8টা বাজে। এই কথা শুনেও একলাফে উঠে বসে পড়ল, তাড়াতাড়ি গোসল সেলে নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা দিল। একটু তাড়াহুড়ো হলেও 10টার আগে পৌঁছে যাবে, হয়তো দুপুর ঠিক 2টায় বাসায় ফিরে এল। তবে কখনো কখনো 12টার দিকেও আসে, বিশেষ ক্লাস কম থাকলে। পড়ার ঘরে বই খাতা রেখে মুখা ধুতে গেল। আমি ইতিমধ্যে দুপুরের খাবার সাজিয়ে রেখেছি। ও ঘরে ফিরে এল, তারপর আমরা একসাথেই খেলাম। খাওয়ার সময় খুব একটা কথা হয়নি। আমি শুধু জিজ্ঞেস করলাম, কলেজে ঠিকমতো ক্লাস? হয়তো সে বাচ্চাদের মতো মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল, আর কিছু না। খাওয়ার পরও নিজের ঘরে চলে গেল। সাধারণত দিনে ওই মাঝখানে ঘরে ঘুমায়, সন্ধে হল, কিন্তু সাকিব উঠছে না। আমি পড়ার ঘরে গিয়ে ডাক দিলাম। ডাক শুনে সাকিব ঘুম থেকে উঠে বসল। চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে? ডাকছো কেন মাম? আমি বললাম, না কিছু না, শুনতে হয়ে গেছে, তুমি এখনো ঘুমোচ্ছ, পড়তে বসবে না? সাকিব বলল, সন্ধে নাকি? দেখি কত বাজে। বলেও টেবিলে রাখা হাত ঘড়ির দিকে তাকাল, তারপর উঠে গিয়ে মুখ হাত ধুতে গেল। তারপর উঠে গিয়ে মুখও ধুতে গেল। আমি তখন ওর পড়ার ঘরে চুপচাপ বসে আছি। সাকিব মুখ ধুয়ে ফিরে এসে বলল, তুমি এখন এখানে বসে আছো? রান্নার কাজ শেষ হয়েছে? আমি হেসে বললাম, সে তো অনেক আগেই শেষ করেছি। ক্ষুধা লাগছে নাকি? সে বলল, আরে না, এমন সন্ধ্যের সময় ক্ষুধা লাগে নাকি? তবে একটা চা হলে ভালো লাগতো। আমি বললাম, চা পাতা মনে হয় শেষ হয়ে গেছে, কালকে এনে দেব। সে বলল, ঠিক আছে। তারপর বলল, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। বলেই আমি বর ঘরে চলে এলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। তারা খাচ্ছেন, আমি পাশে বসে আছি। হঠাৎ শ্বশুর বললেন, বুমা, সাকিব ঠিকমতো পড়াশোনা করছে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা আপনি একদম চিন্তা করবেন না, সাকিব খুব ভদ্র ছেলে, তাকে পড়তে বলার দরকার পড়ে না, নিজে থেকে পড়ে নেয়। শ্বশুর বললেন, তা জানি বটে, কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে। আমি হেসে বললাম, চিন্তা করবেন না বাবা, আমি ওর পাশে থাকি সবসময়। আর হ্যাঁ, কাল সকালে চা পাতা আনবেন তো। আজ সন্ধে সাকিব চা খেতে চাইছিল। শাশুড়ি তখন বলল, সাকিবদের বাড়িতে সবাই চা খায়। আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু বলার কথাই ভুলে গেছি। আর তোমার শ্বশুরের দরকার নেই, বাজারে যাওয়ার, এখন থেকে যা লাগবে সাকিবকে দিয়ে আনাবে। আমি সকালে ওকে বলে দেব। আর বুমা, তুমি নাস্তার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। তারপর ওরা খাওয়া শেষ করা পর্যন্ত আমি পাশে বসে রইলাম। খাওয়া শেষে বাসনপাত্র গুছিয়ে নিজ রুমে এলাম। একটু পর মায়ের সাথে কথা বলছিলাম। কথায় কথায় রাত 10টা বেজে গেল। ভাবলাম, দেখি সাকিব কি করছে। দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম। কাছে যেতেই ওর পড়ার আওয়াজ পেলাম। ওর মনোযোগ নষ্ট না হয় এই ভেবে ঢুকলেন না। বর ঘরে ফিরে এলাম। রাত প্রায় 11টা বাজে, তবু সাকিব এখনো খেতে আসেনি। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যাব, কিন্তু সাহস পাচ্ছি না। অন্ধকার ভীষণ ভয় পাই, তাই বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকে। অপেক্ষা করতে করতে কখন যে 12:30 গেল টেরই পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, সাকিব রাতে ঘরে আসেনি? শাশুড়ি বলল, না রে বৌমা, কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না মা, বর ঘরে আসেনি, পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয়।
আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি। শাশুড়ি অবাক হয়ে বলো, কি বলো, ও পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে ওর কি সমস্যা? আমি বললাম, জানি না মা, সারাক্ষণই তো ওর খেয়াল রাখি। আমার মনে হয় ও আমাকে লজ্জা পায়। শাশুড়ি বলো, লজ্জা পাবে কেন? তুমি তো ওকে কত যত্ন করো। আমি নিজেই দেখি তুমি কেমন খাচ্ছ, কেমন মায়া করো। সাকিব তো আমাদেরই ছেলে, লেখাপড়া করবে, কিছু লাগলে তোমাকে বলবে, না হলে আমাদের বলবে। তুমি তো আমার লক্ষ্মী বুমা, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। তারপর বলল, চলো ডাকো ওকে, কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে মা, দিয়ে যাক, লজ্জা এমনি চলে যাবে। ঘড়ি দেখে দেখে 8টার বেশি বাজে। আমি সরাসরি সাকিবের পড়ার ঘরে গেলাম। দরজা এখনো বন্ধ, তার মানে এখনো ঘুমাচ্ছে। আমি দরজায় টোকা দিলাম, সাকিব সাকিব বারবার ডেকেও কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, তাও কোনো শব্দ নেই। ঘরটাই আবার জানালাও নেই যে পাশ দিয়ে কিছু বলা যাবে। পড়ার ঘরটাই একটাই দরজা, জানালাও নেই। জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে লাগলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর সাকিব দরজা খুলল, কিন্তু কিছু না বলেই আবার বিছানায় শুয়ে পড়ল। আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতেই বুঝলাম ওর শরীরে জ্বর, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে বর ঘরে গিয়ে শাশুড়িকে বললাম। শাশুড়ি চলতে পারেন না, বললেন, বোমা, ভেজা কাপড়ের শরীরটা মুছে দাও। আমি তৎক্ষণাৎ পানীয় নিয়ে ওর শরীর মুছে দিলাম, কপালে জলপট্টি দিলাম। প্রায় 1 ঘন্টা পাশে বসে থাকলাম। ধীরে ধীরে সাকিব চোখ খুলল, ওকে ধরে বসালাম। সাকিব বলল, রাতে জ্বরের সময় তোমাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গেছো দেখে আর ডাকিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো? তুমি অসুস্থ, আমাকে জোরে ডাকতে জানালে ধাক্কা দিতে পারতে, দরজায় লাথি। বলল, না, ভাবছিলাম তুমি একা একা কত কাজ করো, সবাইকে কত খেয়াল রাখো। সত্যিই তুমি খুব ভালো জানো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি। আসলে তোমাকে লজ্জা পেতাম, মেয়েদের সামনে সহজ হতে পারি না। আমি বললাম, মেয়েরা কি বাঘ ভালুক যে দূরে থাকবে? সাকিব হেসে বলল, তুমিও দেখি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, তোমার কলেজ এ কি কোনো মেয়ে বন্ধু আছে? সে বলল, একটা মেয়ে গায়ে পড়ে কথা বলে, খুব বিরক্তিকর, নামও জানি না, আর জানতেও চাই না। গায়ে পড়ে কথা বললে আমার রাগ হয়। আমি হেসে বললাম, তাহলে তো আমাকে পছন্দ করো না? আমিও তো তোমার সাথে গায়ে পড়ে কথা বলি। সাকিব একদমই বলল, তুমি আমার আপন মানুষ, তুমি চাইলে যত খুশি কথা বলতে পারো, বরং তোমার সঙ্গে কথা না বলে আমি ভুল করেছি। সাকিব বলল, তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতো না। তুমি সত্যি খুব ভালো। আমি হেসে বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না, এবার যাও মাকে ফোন দাও। ও বলল, আমি বলিনি, কিন্তু নানি জানে। আমি বললাম, এই নানিকে নিয়ে আর পারি না। সবকিছুতেই বাড়াবাড়ি করে সাকিব রুম এ চলে গেল। আমি রান্না শেষে গোসল সেরে শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম। তারপর সাকিবের সাথে খেয়ে দেখি সে আবার পড়ার ঘরে গেছে। আমি গিয়ে বললাম, এই ঘরে ঘুমাইও না, বর ঘরে এসো। আবার অসুস্থ হলে কি হবে? সাকিব আমার কথা শুনে বর ঘরে এল। আমি বললাম, তুমি চাইলে আমার রুমে ঘুমো, আমি ঘুমাই না। দুপুরে সে আমার রুম এ গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি পান খেতে গিয়ে চুনের কোটা খুঁজে পাচ্ছিলেন না। কোটা দিতে গিয়ে বললেন, সাকিব কোথায়? আমি বললাম, আমার রুম এ ঘুমাচ্ছে। ও পড়ার ঘরে শুয়েছিল, কিন্তু শরীর খারাপ হতে পারে ভেবে আমি নিয়ে এসেছি। শাশুড়ি বললেন, ভালো করেছ, মাঝের ঘরটা ভালো না। সাকিবকে বলো পড়া শেষ করে এখন থেকে তোমার সাথে ঘুমাক, তুমি তো তার যত্ন করছো, সে শুনবে। আমি বললাম, আজ অনেক কথা বলেছে, এতদিন তো লজ্জায় কিছু বলতো না। শাশুড়ি হেসে বললেন, আমি বলেছিলাম কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, তুমি যে খেয়াল রাখো। ওর মা হলেও এতটা করতো না। আমি বললাম, কি যে বলেন মা, সাকিব তো আমাদের ছেলের মতো, তার মামা ওকে খুব ভালোবাসে। প্রতিদিন ফোনে খোঁজ নিয়ে শাশুড়ি চোখে জল এনে বললেন, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি হেসে চলে এলাম রুমে, দেখি সাকিব ঘুমায়নি, মোবাইলে গেম খেলছে। আমি বললাম, গেমস বন্ধ করো, রাতে ঘুম করনি, এখন ঘুমোও। সাকিব বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, ঘুমালেও তোমার পেছনে শুয়ে পড়ব। সাকিব বলল, আমি তো কারো সাথে ঘুমাই না। ঘুমের মধ্যে হাত পা নড়ে। আমি হেসে বললাম, হাত পা গেল তো এই ঘরের বাইরে যাবে না। সাকিব হেসে বলল, তুমি খুব মজার মানুষ, মনটাও অনেক ভালো। আমি বললাম, এই ভালো ভালো বলা লাগবে না। সন্ধ্যার দিকে আমি সাকিবকে ঘুমাতে বললাম। সে বলল, তুমি অনেক কাজ করো, একটু বিশ্রাম নাও, আমি তোমার মোবাইলে গেমস খেলি। আমি ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি সাকিব ঘরে নেই, উঠানে হাঁটছে। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস কনালাম, খেয়ে খুব খুশি হলো। তারপর পড়তে বসল। কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম, আজ আর পড়তে হবে না, শরীর ঠিক হলে কাল থেকে পড়া শুরু করো। ও আমার সঙ্গে ঘরে এল।
রাতে খাওয়ার পর শাশুড়ি সাকিবকে বলল, ছোট ঘরটা শুধু পড়ার জন্য, ঘুমানোর হলে মাঝের রুম এ অথবা মামির সঙ্গে ঘুমাও। সাকিব বলল, আচ্ছা নানি। রাতে হঠাৎ করে সাকিবের জ্বর বেড়ে গেল। আমাকে ডেকে বলল, মামি শরীরটা কাঁপছে। আমি ভেজা কাপড়ে ওর শরীর মুছে দিলাম। ওষুধ খাইয়ে কম্বলে মুড়িয়ে দিলাম। পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। ধীরে ধীরে ও শান্ত হলো, একটু ঘুমিয়ে পড়ল। আমি ঘুমের ভান করে রইলাম। কিন্তু সাকিব দুষ্টামি শুরু করল। ও ছোট তো, এই সব ব্যাপারে একদম কাঁচা। চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশ কিছুক্ষণ নিজেকে সামলে রাখতে পারব না। মাথার ভেতর একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব, নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব? কিছুক্ষণের মধ্যে এমনভাবে সাড়া দিল আমি আর থাকতেই পারলাম না। তখন সাকিবকে হালকা করে সরিয়ে দিতে হলো। ও তো এসব বোঝে না ঠিকঠাক, তাই ওর কানে কানে বললাম, তুই এখন একটু বিশ্রাম নে, আমার হয়ে গেছে। তারপর আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে জ্বর কিছুটা কমেছে। আমি নাস্তা তৈরি করলাম। ও খেয়ে আবার পড়তে বসল। মাঝে মধ্যে রান্নাঘরে এসে দুষ্টুমি করতে চাইত। আমি বললাম, প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। দিনের বেলা কখনো কল্পনাও করো না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে। সমাজের মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছো? তারপর সে মাথা নাড়িয়া হ্যাঁ বলল। তারপর থেকে সাকিব আর কোনোদিন দিনের বেলা করার জন্য বায়না ধরল না, আর আমার কথার বাইরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত ওষুধ খেতে থাকলাম। সাকিব আমার পরিবারের একজন, তার যত্ন নেওয়া আমার কর্তব্য। আমাদের সম্পর্ক সম্মান ও ভালোবাসা ভিত্তিক, তার মধ্যে কোনো অসঙ্গতি